আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নতুন একটি লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচার 1, যে লেকচার আমি সফটওয়্যার লাইফ সাইকেল নিয়ে ডিসকাস করব। সো শুরু করা যাক। শুরু করার আগে প্রথমে আমরা জানবো সফটওয়্যারের ডেফিনিশন কি। টেক্সট বুকে আমরা যা ডেফিনিশন পাই সেটা হলো সফটওয়্যার ইজ সাম ইনস্ট্রাকশনস. The instructions can also be called as computer programs. এই কম্পিউটার প্রোগ্রামগুলা যখন আমরা আমাদের কম্পিউটারে এক্সিকিউট করি তখন আমাদের ডিজায়ার্ড কিছু ফিচার সেটা দেয় বা কিছু ফাংশন বা পারফরমেন্স সেই সফটওয়্যারটা দেখায়। সো এই ডেফিনিশন দ্বারা আমরা বুঝতে পারতেছি যে সফটওয়্যার ইজ নাথিং বাট সাম কম্পিউটার ইনস্ট্রাকশনস বা কম্পিউটার প্রোগ্রামস। সিমিলারলি আরেকভাবে বলা যায় সেটা হলো যে কম্পিউটার প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনকে আবার ডেটা স্ট্রাকচারে বলা যায়। Software engineering is nothing but some data structures that enable the programs to adequately manipulate information. এখন আমরা যেসব সফটওয়্যার বানাই সেই সফটওয়্যারগুলো মূলত ইনফরমেশন ম্যানিপুলেটিভ সফটওয়্যার হয়। ফর এক্সাম্পল যে ব্যাংকিং সফটওয়্যার সেগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন গুলা সেগুলা হচ্ছে ম্যানিপুলেট করে, কারো অ্যাকাউন্ট থেকে অ্যাড করে, কারো অ্যাকাউন্ট থেকে সাবট্রাক্ট করে। এভাবেই একটা সফটওয়্যার কাজ করে। আরেকটা ডেফিনিশন দিয়েছে সেটা হচ্ছে যে সফটওয়্যার ইজ সাম ডেসক্রিপটিভ ইনফরমেশন ইন বোথ হার্ড কপি অ্যান্ড ভার্চুয়াল ফর্মস। সো সফটওয়্যার যেটা ইউজ করতেছি সেটা মানে হার্ড কপিতেও থাকতে পারে বা ভার্চুয়াল ফর্মেও থাকতে পারে, আর যেটা আমাদের কিছু অপারেশন বা কাজে সাহায্য করে। এবং কোনো কিছু ডেফিনিশন এখন হার্ড কপি বলতে বোঝানো যাচ্ছে যে কিছু কিছু সফটওয়্যার আছে যে হার্ডওয়্যার রিলেটেড সফটওয়্যার সেগুলা, আবার ভার্চুয়াল ফর্মেও সফটওয়্যার ইউজ করতেছি, যেমন পাওয়ার পয়েন্ট দিয়ে আমি এই প্রেজেন্টেশনটা নিচ্ছি ভার্চুয়ালি। আবার কিছু আছে যে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সফটওয়্যার থাকে, ভিতরে যে সফটওয়্যার সেটা হচ্ছে কি বলে ভার্চুয়াল। আবার যে সফটওয়্যারের ডকুমেন্টেশনটা হয় সেই ডকুমেন্টেশনটা আমরা নিজে দেখতেছি। আবার বলতে পারি যে আমার এই পাওয়ার পয়েন্টটা যদি প্রিন্ট করে দেই তাহলে আমি আমার যে ম্যানিপুলেটিভ ইনফরমেশনটা পাচ্ছি সেই ম্যানিপুলেটেড ইনফরমেশনটা আমি হাতে ধরতে পারতেছি। সো এটা বোথ ক্যান বি ইন হার্ড কপি এন্ড ভার্চুয়াল ফর্ম। এত কিছু না বলে আমরা একটা ইজিয়ার ডেফিনেশনে আসি। ইজিয়ার ডেফিনেশন কি? কম্পিউটার সফটওয়্যার ইজ দ্য প্রোডাক্ট দ্যাট দ্য সফটওয়্যার প্রফেশনালস বিল্ড এন্ড সাপোর্ট ওভার আ লঙ্গার টাইম। এখন কি সফটওয়্যার প্রোগ্রামটা কি আসলে? একটা হচ্ছে প্রোডাক্ট, যেমন আমরা বিজনেসের জন্য বিজনেস প্রোডাক্ট বানাই, যে সিমিলারলি সফটওয়্যার প্রোডাক্ট কারা বানায়? বানায় হচ্ছে সফটওয়্যার প্রফেশনালস বা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। আর এটা ইন দা লং রান তারা সাপোর্ট বা মেইনটেনেন্স করতেই থাকে। এখন আসতেছি দুইটা ফিগার, একটা হচ্ছে সফটওয়্যারের ফিগার, একটা হচ্ছে হার্ডওয়্যারের ফিগার। এই ফিগারটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে হার্ডওয়্যারের ফেইলিওর কার্ভ। ফেইলিওর কার্ভ বলতে বোঝানো হচ্ছে যে একটা হার্ডওয়্যার কখন ফেইল করবে সেইটার একটা কার্ভ। আর পরের যে ফিগারটা এটা হচ্ছে সফটওয়্যারের ফেইলিওর কার্ভ। দুই ফিগার দেখবেন যে টোটালি আলাদা। এখন আমি বলি যে ফেইলিওর কার্ভ হার্ডওয়্যারের ক্ষেত্রে কি হইতে পারে। আগেই বলে রাখি যে আমি এটা ধরেন হচ্ছে অরিজিন, আমি যদি লেফট থেকে রাইট যাই তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, লেফট থেকে রাইট এটা একটা টাইম স্প্যান দেখাচ্ছে। আবার যদি বটম থেকে টপ যাই তাহলে ওই অবজেক্টটার ফেইলিওর রেটটা দেখাচ্ছে। সো বটম থেকে টপ যত যাব তত ফেইলিওর রেট হাই, আর লেফট থেকে রাইট যাব টাইম তত আগাইতে থাকবে। সাপোজ আমি একটা হার্ডওয়্যারের এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আমি একটা ল্যাপটপ কিনলাম। ধরেন ল্যাপটপটা কিনলাম না, আসলে ল্যাপটপটা আমি নিজে নিজে বানানোর চেষ্টা করতেছি বিভিন্ন পার্ট অ্যাসেম্বল করে। আচ্ছা, এখন কি করব? এখন হচ্ছে পার্ট গুলা কিনলাম, পার্ট গুলা কিনে যখন প্রথম আমরা অ্যাসেম্বল করতে যাই, ধরেন যে আপনি
আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই ল্যাপটপ অ্যাসেম্বল করতে, আপনি কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে অ্যাসেম্বল করতেছেন এমন কিছু, ঠিক আছে? সো কি হইতে পারে, ইন স্টার্টিং ফেজ মানে প্রথম শুরুর দিকে অ্যাসেম্বল করতে কিছু ভুল হইতে পারে। সো ভুল হইতে 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 আলটিমেটলি দেখা যাবে যে আপনি কোনোদিনও বানাইতে পারতেছেন না এমন কোনো কিছু, ঠিক আছে? সো একটা হার্ডওয়্যারের সবার প্রথমে ফেইলিওর রেটটা অনেক হাই থাকে। আস্তে আস্তে টাইম স্পেনে আপনি ধরেন যা সমস্যা ছিল আস্তে আস্তে বুঝতে পারছেন, সব মানে সব পার্টস গুলা ভালোভাবে অ্যাসেম্বল করছেন, ধরেন এইখানে আপনার পার্টস গুলো অ্যাসেম্বল হয়ে গেছে এবং আপনার ল্যাপটপটা কাজ করতেছে, ঠিক আছে? কাজ করতেছে, এখন কি ল্যাপটপটা পুরোপুরি ফিট। ধরেন এইটা বানানো শেষ করছেন 2003 সালে, ঠিক আছে? 2003 সালে আপনি ইউজ করতেছেন, অনেকক্ষণ পরে এর মধ্যে আপনাদের সন্তান হয়ে গেছে, সন্তানও ল্যাপটপ ইউজ করতেছে। ধরেন এখন 2021-এ এই ল্যাপটপটা আস্তে আস্তে তার আগের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওই ল্যাপটপটা এখন খেলনা ছাড়া আর কোনো কিছুই না, কোনো কাজই করা যায় না। বর্তমান যুগের যেসব সফটওয়্যার সেসব সফটওয়্যার তো আগের আমলের ল্যাপটপ দিয়ে চালানো যায় না। সো আস্তে আস্তে এই ল্যাপটপটা কাজ চলে যাবে, এই যন্ত্রাংশ নষ্ট হতে থাকবে এবং আস্তে আস্তে সে ওয়্যার আউট হতে হবে, ঠিক ওয়্যার আউট হয়ে যাবে মানে পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা দেখতেছি যে একটা হার্ডওয়্যার একটা নির্দিষ্ট টাইমেই হচ্ছে ভালো কাজ করে, ওই টাইমটা ওভার হয়ে গেলে কাজ শেষ হয়ে যায়। ফর এক্সাম্পল আপনারা যখন মোবাইল কিনেন, একটা মোবাইল ন্যাচারালি 1-2 বছর খুব ভালো যায়, আস্তে আস্তে তার পারফরমেন্স ডিগ্রেড হতে থাকে, এক সময় কি হয় আপনাকে ফোর্সফুলি নতুন একটা মোবাইল কিনতে হয়। সো এটা একটা ফেইলিওর কার্ভ অফ এ হার্ডওয়্যার। এখন আসতেছি ফেইলিওর কার্ভ সফটওয়্যারে কি হইতে পারে, ঠিক আছে? এই ফিগারটা মূলত সেম। আমি ধরেন হচ্ছে আমার এইটা অরিজিন, আমি যদি লেফট থেকে রাইটে যাই তাহলে টাইম বাড়তেছে, বটম থেকে টপে যাই তাহলে ফেইলিওর রেট বাড়তেছে। আচ্ছা, এখন আসতেছি যে ধরেন আমি একটা সফটওয়্যার বানানো শুরু করলাম, ঠিক আছে? একটা কোনো একটা টাইমে সফটওয়্যার বানানো শুরু করলাম। সফটওয়্যার বানানো শুরু করতে হইলে আগে রিকোয়ারমেন্টস গ্যাদার করতে হয়, ডিজাইন করতে হয়, তারপরে কোড শুরু করতে হয়। প্রথম দিকে এইগুলা কাজ যদি ঠিক মতো না হয় ফেইলিওর রেট অনেক হাই থাকে, ধরেন আলটিমেটলি আপনি সফটওয়্যার নাও বানাতে পারেন, ঠিক আছে? ধরেন আস্তে আস্তে কোনো এক পর্যায়ে আপনি এই সময়ে সফটওয়্যার টোটালি শেষ করে ফেলছেন বানানো এবং সফটওয়্যার খুব ভালোভাবে কাজ করতেছে, আপনার যা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন ম্যাচ করতেছে, ঠিক আছে? দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে আইডিয়ালাইজড কার্ভ, একটা হচ্ছে অ্যাকচুয়াল কার্ভ। মানে এই কার্ভটা আসলে ঘটে, আর একটা হচ্ছে আইডিয়াল, মানে সবার ক্ষেত্রে এইটা আইডিয়ালি একটা কার্ভ থাকছে। আচ্ছা, আমি আগে অ্যাকচুয়ালটা দেখি। ধরেন হচ্ছে আপনি এই সময়ে আপনার সফটওয়্যার বানানো শেষ করছেন, ধরেন এই সময়ে, ঠিক আছে? খুব ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে। একটা সময় দেখা যাবে যে হার্ডওয়্যারে যেমন একটা সময় পার হয়ে গেলে তার ডিমান্ড চলে যায়, ঠিক আছে? সিমিলারলি সফটওয়্যারের ক্ষেত্রেও সেম। সফটওয়্যারের একটা সময় দেখা যাবে যে যেসব ফিচার আছে সেই ফিচার আলটিমেটলি টাইম টু টাইম মেইনটেইন করতেছে না, ম্যাচ হচ্ছে না, যুগের সাথে তাল মিলাইতে পারতেছে না। তখন কি হয়, তখন হচ্ছে সফটওয়্যারটাকে চেঞ্জ করতে হয় বা আপডেট করতে হয়, ঠিক আছে? সফটওয়্যারটা আপডেট হয়ে গেলে আবার কি, আবার সে আগের মতো চলে যায়, বেটার পজিশনে চলে যায়, এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। যদি আইডিয়াল কার্ভ দেখেন তাহলে এই কার্ভটা কখনো আবার ফেইলিওর রেটে হাই হবে না যদি আপডেট গুলা ঠিক থাকে। যদি আপডেট গুলা ঠিক থাকে তাহলে এই সফটওয়্যার আজীবন চলতে থাকবে, ঠিক আছে? এই কার্ভ এভাবে স্পাইক দেখাইছে কারণ হচ্ছে যে ধরেন হচ্ছে এটা আপডেট 1, এটা আপডেট 2, এটা আপডেট 3, ঠিক আছে? এখন আপডেটে যদি কোনো ঘাপলা বাজায় দেন, ঠিক আছে? ধরেন আপনার সফটওয়্যার খুব ভালো, আপনি একটা আপডেট করছেন, খুব বাজে একটা আপডেট যেটা ইউজার চাচ্ছে না, তখন আপনার সফটওয়্যার ফেল করতে পারে, ঠিক আছে? আর যদি এমন হয় যে যা প্রবলেম ছিল প্রবলেম গুলো ফিক্স করতেছেন, তাহলে আপনার কার্ভ সাকসেস বা হচ্ছে সাকসেসের দিকে আগাতে থাকবে, ঠিক আছে? সো এটাই একটা জিনিস। এই ফিগারে তাহলে দুইটা একটা ডিফারেন্স পাওয়া যায়, এটা হচ্ছে একটা সময় হার্ডওয়্যার শেষ হবেই, যত চেষ্টা করেন না কেন হার্ডওয়্যার একটা সময় সে ফেল করবেই। আর সফটওয়্যার যদি আপনি আপডেট গুলো ভালোভাবে দেন তাহলে একটা সফটওয়্যার কখনোই শেষ হবে না।
এখন আসতেছি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, এটা আসলে কি। এখন এই ফিগারটা দ্বারা আমরা খুব ক্লিয়ারলি জানতে পারবো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা কি আসলে হইতে পারে। ঠিক আছে, ধরেন আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, এই সময় একটা কোনো সামথিং চিন্তা ভাবনা করছেন। এখন চিন্তা ভাবনা করার শেষে অনেকগুলা স্টেপ আপনাকে পার করতে হবে, বা এটাকে বলতেছি অনেকগুলা প্রসেস আপনাকে পার করতে হবে। এই প্রসেস গুলা সব সাকসেসফুলি যখনই আপনি পার করবেন, আলটিমেটলি সবগুলা সাকসেস হলেই আপনি একটা গ্রেট সফটওয়্যার পাবেন। ঠিক আছে, সো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস অনেক কমপ্লিকেটেড প্রসেস, অনেকগুলা স্টেপ পার করে আমাকে সফটওয়্যার আসতে হয়, তাই এরকম হাবিজিবি একটা ছবি দেখানো হয়েছে যে সামথিং একটা আইডিয়া জেনারেট করে ওটা থেকে গ্রেট একটা সফটওয়্যার আনতে আমাকে অনেক কষ্ট করতে হবে। এইটা হচ্ছে প্রিভিয়াসলি যখন ছোটখাটো মানুষ কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার লিখতো, এই প্রসিডিউরটা ফলো করতো, এটাকে বলতেছি আমি কোড এন্ড ফিক্স প্রসিডিউর। ঠিক আছে, এখন কোড এন্ড ফিক্স বলতেছি কারণ হচ্ছে আমাকে ধরেন আমার সফটওয়্যার কোম্পানি কোনো লোক আমাকে কোনো একটা প্রজেক্ট করতে দিল। ঠিক আছে, এখন প্রজেক্টে সে বললো যে আমার এইসব লাগবে, এইগুলা এগুলা রিকোয়ারমেন্টস। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনাকে একটা ক্রিকেটের গেম, অ্যান্ড্রয়েড গেম বানাতে বলা হলো। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কোনো রিকোয়ারমেন্ট আগে ভাগে নিলেন না। ঠিক আছে, আপনি নিজের থেকে একটা ফার্স্ট ভার্সন বানাইলেন, বানায়া ক্লায়েন্টকে বললেন যে দেখেন ক্লায়েন্ট, যে আমি যে ক্রিকেট গেমটা বানাইছি এটা কি আপনার পছন্দ হচ্ছে নাকি। এখন ক্লায়েন্ট বলল যে না, পছন্দ হয় নাই। ঠিক আছে, পছন্দ হয় নাই, সো আপনি আবার মডিফাই করবেন, মডিফাই করে ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট বলবে, আবার বলবে যে পছন্দ হয়নি, আবারও মডিফাই করবেন, মডিফাই আনটিল ক্লায়েন্ট ইজ স্যাটিসফাইড। এখন ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়ে গেছে। ঠিক আছে, স্যাটিসফাইড যদি হয়ে যায় তাহলে নেক্সট স্টেপ অপারেশন হচ্ছে অপারেট করবেন, কিভাবে চালায় দেখাবেন। ঠিক আছে, লাস্টে প্রজেক্টের ফিনিশ দিবেন। এটা হচ্ছে আগের ভার্সন। আমরা এখন বিএসসি লাইফে যে প্রজেক্ট করি, এটা মোটামুটি কোড এন্ড ফিক্স। আমরা একটা প্রজেক্ট করে আমাদের সুপারভাইজারকে দেখাই যে স্যার কেমন হয়েছে প্রজেক্টটা। স্যার যখন বলে যে না ভালো হয়নি, আবার করে দেখাও, তখন আবার আহ, কোনো কিছু চেঞ্জ করি, চেঞ্জ করে স্যারকে দেখাই। এইভাবে 50-60 বার দেখানোর পরে আলটিমেটলি আমাকে প্রজেক্ট বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা ফাইনালি রিটায়ার করতে পারবো। সো এইটা 90-50 থেকে প্র্যাকটিস হয়ে আসতেছে কোড এন্ড ফিক্স সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা প্রসেস। এখন অনেকগুলা কথা বলতেছিলাম যে প্রসেস, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, এই প্রসেসটা কি। ঠিক আছে, সো প্রসেস ইজ কালেকশন অফ অ্যাক্টিভিটি, মানে প্রতিটা এই যে স্টেপ গুলা পার করতেছি, সেই স্টেপ গুলাকে বলতেছি এক একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির সমষ্টি। এই অ্যাক্টিভিটিটা আমাকে আমার কোনো কিছু কাজ বা কোনো কিছু ফিচার আমার সফটওয়্যারের, এটা শেষ করলে আমি নেক্সট ফিচারে যেতে পারবো, এমন একটা কিছু। আচ্ছা, এখন আমি কোড এন্ড ফিক্সে ব্যাক করি। যে কোড এন্ড ফিক্স আমরা এইভাবে কাজ করতাম। এখন কোড এন্ড ফিক্সে কি ঝামেলা ছিল? ঝামেলা হইলো প্রসেসের কোনো স্টেপ ছিল না। আমার ইউজার বলল আমি এটা চাই, আমি বানানো শুরু করলাম এবং বানাইতেই থাকলাম যতক্ষণ ক্লায়েন্ট স্যাটিসফাই না হয়। নো প্রসেস স্টেপ, নো স্পেসিফিকেশন, ডকুমেন্টেশন আর টেস্টিং, এগুলা কোনো কিচ্ছুই হচ্ছে না। ঠিক আছে, আমরা যে যে স্কুল বিএসসি লাইফে যে প্রজেক্ট করি এগুলো হচ্ছে এমন। নো সেপারেশন অফ কনসার্ন, নো টিম ওয়ার্ক, আলটিমেটলি এটা একজনই করে, টিম ওয়ার্ক তো হয় নাই এইসব স্টেপে। আর কোনো কমপ্লেক্সিটি ডিল করতে পারে না এইসব কোড এন্ড ফিক্স। সো এইটা 1950s থেকে প্র্যাকটিস, এগুলা সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে এটা প্র্যাকটিস হয় না। ঠিক আছে, এটা পার্সোনাল যখন ছোটখাটো প্রজেক্ট করেন তখন এই প্র্যাকটিস থাকতে পারে। আচ্ছা, এখন যেটা বলে রাখতেছিলাম যে সফটওয়্যার প্রসেস, সফটওয়্যার প্রসেসটা কি? সফটওয়্যার প্রসেস হচ্ছে কালেকশন অফ অ্যাক্টিভিটিস, অ্যাকশনস and tasks that are performed when some work product is to be created। আমরা সফটওয়্যার প্রোডাক্ট বানাবো, ধরেন একটা ফিচার বানাবো, ওই ফিচার বানানোর জন্য আমার যেসব অ্যাক্টিভিটি, অ্যাকশন আর টাস্ক, ওই সমষ্টি মিলে আমি একটা প্রসেস, আমি বলবো এটা একটা প্রসেস। আচ্ছা, সো জেনেরিক প্রসেস মডেল।
এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস মডেল পাবেন। এর মধ্যে সবচেয়ে জেনেরিক বা সবচেয়ে সাধারণ বা জেনারেল প্রসেস মডেল আমি যদি বলি, তাহলে সেই প্রসেস মডেলটাকে আমি 5 ভাগে ভাগ করতে পারবো, মানে 5টা প্রসেসে ভাগ করতে পারবো বা 5টা স্টেপে ভাগ করতে পারবো। প্রথমটা হচ্ছে কমিউনিকেশন, তারপরে প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। এখন আমি বলি কমিউনিকেশন কি। কমিউনিকেশন হচ্ছে যে আপনি একটা সফটওয়্যার বানাবেন, ঠিক আছে? একটা সফটওয়্যার বানাবেন, এখন সফটওয়্যার বানাতে হলে আপনাকে প্রথমে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে ক্লায়েন্ট কি চায়, তার কাছ থেকে রিকোয়ারমেন্ট নিতে হবে। আমরা যদি প্রিভিয়াস লেকচারে দেখি যে গ্লাসেস ল কি বলে? গ্লাসেস ল বলে যে requirement deficiencies are the main reason of project failure. সো আমাকে এই কমিউনিকেশন যে ফার্স্ট স্টেপ, সেই ফার্স্ট স্টেপে আমাকে রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হবে, ঠিক আছে? যে আমার ক্লায়েন্ট কি চাচ্ছে, আমার ক্লায়েন্ট কি ওয়েব বেস সফটওয়্যার চাচ্ছে নাকি অ্যান্ড্রয়েড বেস সফটওয়্যার চাচ্ছে, এইগুলা আমাকে কমিউনিকেট করে জানতে হবে। আচ্ছা, আমার কমিউনিকেট করে জানার পরে আমি আসতেছি প্ল্যানিং। প্ল্যানিং এ আসলে কি কি ইনভলভ হয়? প্ল্যানিং এ ইনভলভ হয় এই সফটওয়্যারটা বানাইতে হইলে আমাকে ইকোনমিক্যালি কি কি জিনিস দরকার, মানে কি কি কম্পিউটার দরকার নাকি, বা আমার কত ম্যান পাওয়ার দরকার, মানে কত প্রোগ্রামার লাগবে, কোনো অ্যানালিস্ট লাগবে নাকি, কোনো ডিজাইনার লাগবে নাকি, এগুলো আমাকে প্ল্যানিং ফেজে করতে হবে। কত সময় লাগবে, ধরেন 3 মাস না 6 মাসের প্রজেক্ট, আবার পার্ট চার্ট বানাইতে হবে, গ্র্যান্ড চার্ট বানাইতে হবে, প্ল্যান করতে হবে। আচ্ছা, কমিউনিকেশন শেষ, প্ল্যান শেষ, তারপরে করতে হবে কি? তারপরে করতে হবে মডেলিং, ঠিক আছে? এখন মডেলিং বলতে কি বুঝাইতেছি? মডেলিং বলতে সফটওয়্যারের ডিজাইন বুঝাইতেছি। ফর এক্সাম্পল ইন্টারফেস, ইউজার ইন্টারফেস ডিজাইন। ধরুন আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর আগে আপনার কি করতে হবে? ওই অ্যান্ড্রয়েড অ্যাপের ইউজার ডিজাইন বানাইতে হবে, যে এই বাটনে প্রেস দিলে আমি এই পেজে যাব, এই বাটনে প্রেস দিলে আমি আরেক পেজে যাব, এমন কোনো কিছু, ঠিক আছে? ইউজার ডিজাইন। তারপর আসতেছি কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে আমি কোড শুরু করব, কোডিং শুরু করব, ঠিক আছে? কোড শুরু করার পরে আমি কোড লেখা শেষ, সফটওয়্যার রান করে, তখন ডেপ্লয়মেন্ট ফেজে যাব। ডেপ্লয়মেন্ট ফেজে কি হয়? ডেপ্লয়মেন্ট ফেজে আমার প্রোডাক্টটা আমি টেস্ট করি, মেইনটেইন করি, আর সবকিছু সাকসেসফুল হলে আমি জনগণ বা কাস্টমারের কাছে ডিপ্লয় করে দিই। তাহলে 5টা ফেজ: কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন এন্ড ডিপ্লয়মেন্ট। এইটা একটার পর একটাও হইতে পারে, আবার সাইমনটেনিয়াসলি কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং তিনটা একসাথে করে আবার কোড করতে পারি, আবার লাস্ট ডিপ্লয় করতে পারি। আপনাদের মানে সফটওয়্যার কোম্পানির চাহিদা মতো এটা ইউজ করতে পারে। জেনেরিক ভাবে এরকম 5টা খন্ড খন্ড ভাগ করে একটা সফটওয়্যার প্রজেক্ট বানানো হয়। এখন আসতেছি প্রসেস ফ্লো। আমি বললাম যে প্রসেস হচ্ছে কোন স্পেসিফিক অ্যাক্টিভিটি, টাস্ক বা অ্যাকশন যেগুলো আমাকে লাগে যে একটা ফিচার বানাইতে বা একটা কোনো স্পেসিফিক কাজ করতে। এখন আমি বললাম যে এই 5টা ফেজ থাকে। এই 5টার মধ্যে ফ্লো কেমন কেমন হইতে পারে? একটা হচ্ছে লিনিয়ার ফ্যাশনে যেতে পারে। লিনিয়ার ফ্যাশনে যাচ্ছে মানে আগে কমিউনিকেশন শেষ করব, তারপরে প্ল্যান করব, তারপরে মডেলিং করব, কনস্ট্রাকশন করব, ডিপ্লয়মেন্ট করব। সো এটা দেখেন লিনিয়ার ফ্যাশনে যাচ্ছে, ঠিক আছে? লিনিয়ার ফ্যাশন বাদে আবার হইতে পারে ইটারেটিভ। ইটারেটিভে কি হইতে পারে? ইটারেটিভের প্রথমে আমি কমিউনিকেশন দিয়ে শুরু করব, সব প্রজেক্টে আমি কমিউনিকেশন দিয়ে শুরু করব। তারপরে হয়তো প্ল্যানিং এ গেছি, প্ল্যানিং এ যাওয়ার পরে ভাবলাম যে আমার কমিউনিকেশন যেটা করছি ইউজারের সাথে বেশি কথাবার্তা হয় নাই, আমার কোন রিকোয়ারমেন্ট ডেফিসিয়েন্সি আছে, তখন আমি আবার ব্যাক করতে পারবো। ব্যাক করে আমি কমিউনিকেশন আবার শুরু করব, আবার তারপরে প্ল্যানিং করব, মডেলিং করব, কনস্ট্রাকশন করব। কোড করতে যায় দেখি যে আবারও ইউজারের কোনো প্রবলেম হয়েছে, যেটা বলছে সেটা রিকোয়ারমেন্ট মিলে না, আবারও ইউজারের সাথে কথা বলতে পারবো, আবারও কমিউনিকেশন ফেজে যাব। এটা হচ্ছে ইটারেটিভ প্রসেস ফ্লো, মানে হচ্ছে সার্কুলার প্যাটার্নে যেতে পারবো, আবার ফার্স্ট থেকে লাস্টে যেতে পারবো। যদি ডিফারেন্স দেখেন, লিনিয়ার যেটা সেটাতে আমি কোনো ব্যাক করার উপায় ছিল না, এই ইটারেটিভ এটাতে ব্যাক করার উপায় আছে, আবার আমি সেলফ লুপেও যাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, লিনিয়ার পরে আরেকটা আছে, সেটা হচ্ছে ইভলিউশনারি প্রসেস ফ্লো।
ইভলিউশনারি প্রসেস বলতে আমি কি বুঝাইতে পারবো, আমি সবার আগে কমিউনিকেশন দিয়ে শুরু করলাম, কমিউনিকেশনের পরে আমাকে যেতে হবে প্ল্যানিং এ। এখন প্ল্যানিং এ আসার পরে আমি ভাবলাম যে হচ্ছে আমার কমিউনিকেশন ফেজ যেটা ছিল সেটাতে একটু ঘাপলা আছে। এখন আমি যেহেতু ইভলিউশনারি প্রসেস ফ্লো ফলো করতেছি, আমি কমিউনিকেশনে ব্যাক করব না, আমি ওই ঘাপলা সহই ওই রিকোয়ারমেন্ট সহই আমি মডেলিং করব, ডিজাইন করব, কোডিং ও শুরু করব, ডিপ্লয় শুরু করব। এখন ডিপ্লয় শুরু করে আমি তো জানি যে আমার একটা ঘাপলা ছিল, আমি ইনক্রিমেন্ট রিলিজ না করে আমি আবারও কমিউনিকেশন ব্যাক করব। ঠিক আছে, এটা হচ্ছে এই আগেরটার থেকে ডিফারেন্স। এটাতে যে কোনো মুহূর্তে আমি একটা শেষ করে যেতে পারবো, আর এটাতে পুরো সার্কেল ঘুরে এসে তারপরে যেতে পারবো। এখন এইখানে ঘাপলা ঠিক করে আবারও যদি পুরো সাইকেল ঘুরে আসে দেখি যে সব ঠিক, তাহলে একটা প্রোডাক্ট রিলিজও করতে পারবো বা প্রোডাক্টের একটা ভার্সন ইনক্রিমেন্ট করতে পারবো। তারপরে আসতেছি প্যারালেল প্রসেস ফ্লো। আমি আগেই বললাম যে কমিউনিকেশন প্ল্যানিং একসাথে করা যাইতে পারে। ঠিক আছে, এখানে সেটাই করছে, কমিউনিকেশন প্ল্যানিং একসাথে করছে, তারপরে মডেলিং করছে, তারপরে কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট করছে। আবার চাইলে এই তিনটা একসাথে করে কনস্ট্রাকশন ডেভেলপমেন্টও করা যায়। এটা হচ্ছে প্যারালাল প্রসেস ফ্লো। প্যারালাল বলতে দুইটা বা তিনটা প্যারালালি যখন কাজ করি তাহলে ওইটাকে আমি বলবো প্যারালাল প্রসেস ফ্লো। সো আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম জেনেরিক প্রসেস মডেল, পাঁচটা ফেজ। তারপর ওখান থেকে দেখলাম লিনিয়ার প্রসেস ফ্লো, ঠিক আছে, ট্রেনের মতো ট্রেন লাইন ধরে চলতেছে। তারপরে দেখলাম ইটারেটিভ প্রসেস ফ্লো, ঠিক আছে, ইটারেশন আছে। তারপরে দেখলাম ইভলিউশনারি, একটা সার্কেল ঘুরে আসতে হবে। তারপরে দেখলাম প্যারালাল প্রসেস ফ্লো, দুই তিনটা ফেজ একসাথে প্যারালালি কাজ করতে পারে। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে জেনেরিক প্রসেস মডেল। ঠিক আছে, এরও মাঝে আবারও কিছু কিছু প্রসেস মডেল আছে যেগুলা সফটওয়্যার কোম্পানিগুলা ফলো করতো, ঠিক আছে, বা করে, এখনো করে, সেগুলোকে আমরা বলবো প্রেসক্রিপটিভ প্রসেস মডেল। এখন এখানে প্রেসক্রিপটিভ প্রসেস মডেল কেন বলতেছি, প্রেসক্রিপটিভ বলতেছি কারণ হচ্ছে ধরেন ডাক্তার যখন অ্যাপয়েন্টমেন্টে যখন কোনো রোগী দেখে, দেখার পর একটা প্রেসক্রিপশনে সব ওষুধ একটার পর একটা লিস্ট করে প্রেসক্রাইব করে দেয়, তারপরে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে এইটা পরে এইটা খাইতে হবে, সকালে একটা রাতে একটা, এমন করে দেখা দেয়। ঠিক সেইভাবে এরকম প্রসেস মডেলে আমাকে সব বলে দেওয়া আছে যে এইটার পরে এই ফ্রেমওয়ার্কের পরে এই ফ্রেমওয়ার্ক, এই অ্যাক্টিভিটির পরে পরের অ্যাক্টিভিটি। সো এরকম যদি প্রসেস ফ্লো আমরা ফলো করি তাকে বলবো আমরা প্রেসক্রিপটিভ প্রসেস মডেল। এখন প্রেসক্রিপটিভ প্রসেস মডেলের মধ্যে একটা মডেল আছে হচ্ছে ওয়াটারফল মডেল। ওয়াটারফল, ঠিক আছে, ওয়াটারফল প্রসেস মডেল, বা এটাকে বাংলায় যেহেতু বলি তাহলে ঝর্ণার মতো একটা প্রসেস মডেল। এখন ঝর্ণা বা ওয়াটারফল কেন বলতেছি, আপনারা যদি খেয়াল করেন যে ধরেন আপনার একটা ঝর্ণা দেখলেন, ঝর্ণা অনেক উঁচুতে কোনো পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে। এখন পাহাড়ের উপরে যে পানি পড়ে সেটা যখন একবারে নিচে আইসা মাটিতে যখন পড়ে, তখন নিচের পানিটা কিন্তু উপরে আর ব্যাক করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, একবার যে টপ থেকে ডাউনে আসতেছে সেটা ফাইনালের জন্যই ডাউনে আসতেছে, আর উপরে যাওয়ার কোনো ব্যাক নেই। তেমনই একটা প্রসেস মডেল হচ্ছে ওয়াটারফল মডেল। এটা কোন ফ্যাশন ফলো করতেছে, এটা লিনিয়ার ফ্যাশন ফলো করতেছে, এবং প্রথমে কমিউনিকেশন করলো, প্ল্যানিং করলো, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। এটা একটার পর একটা, ওয়াটারফলের প্রথম পানি, দ্বিতীয় পানি, এই তৃতীয় তলার পানি, চতুর্থ পঞ্চম তলা, এটা ব্যাক করার কোনো উপায় নেই। ঠিক আছে, এখানে আইসা যদি আমি প্রবলেম বাইর করি তাহলে আমি শেষ। ঠিক আছে, কারণ আমার প্রথম ফেজেই শেষ করে পরের ফেজে যাচ্ছি। ঠিক আছে, আমার কমিউনিকেশন করে প্ল্যানিং এ যাচ্ছি, প্ল্যানিং এ করে মডেলিং এ যাচ্ছি। এখন যদি প্ল্যানিং এ কোনো ভুল থাকে, প্ল্যানিং এর সময় বের হয়ে গেলে তো কোনো প্রবলেম নাই। যদি মডেলিং ফেজে আইসা যখন ভাবি যে প্ল্যানিং ফেজে ভুল আছে, তাহলে আপনার খাইছেন হচ্ছে ধরা। ঠিক আছে, কোনো সুবিধাই করতে পারবেন না যদি আপনি এই ওয়াটারফল মডেল ফলো করেন। আচ্ছা, একটু বিস্তারিত বলে নেই তাহলে। কমিউনিকেশনে কি হয়, কমিউনিকেশন হয় প্রজেক্ট ইনিশিয়ালাইজ করি, তারপরে রিকোয়ারমেন্টস গ্যাদার করি। কিভাবে রিকোয়ারমেন্টস গ্যাদার করি, কাস্টমারের সাথে কথা বলে রিকোয়ারমেন্টস গ্যাদার করি। তারপরে এইটা পুরোপুরি শেষ হলে তারপর আমি পরের স্টেপে যাই। পরের স্টেপ হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এ কি করি, আমি প্রজেক্টের এস্টিমেশন করি, স্কেডুলিং করি, ট্র্যাক করি। ঠিক আছে, এস্টিমেশন মানে কত
কত প্রোগ্রামার লাগতে পারে, ঠিক আছে, কত বাজেট হইতে পারে, স্কেডিউলিং হচ্ছে কত টাইম, মানে কত কোডিং করতে হবে এগুলা, ঠিক আছে। সো মডেলিং এ কি করি, মডেলিং এ ডিজাইন করি, অ্যানালাইজ করি, ঠিক আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম করি, কনটেক্সট ডায়াগ্রাম করি। তারপরে মডেলিং শেষ হলে আমি কনস্ট্রাকশন ফেজে যাই, কোড করি, কোড করে টেস্ট করি, আবার কোড করি, আবার কোড করে টেস্ট করি। কনস্ট্রাকশন কোডিং শেষ হলে আমরা ডেলিভারি করি, ডেলিভারি ডিপ্লয় করি, ডিপ্লয়ে কি থাকবে, ডেলিভারি থাকবে, সাপোর্ট থাকবে আর ফিডব্যাক থাকবে। এখন ওয়াটারফল মডেল যেটা বললাম সেটা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল মডেল। সো লিনিয়ারলি চলতেছে, লিনিয়ার প্রসেস ফ্লো মডেল। এখন এটা হচ্ছে ওয়ান অফ দা আর্লিয়েস্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেস মডেল। এখন এই ওয়াটারফল মডেল illustrates any phase any phase in the development process begins only if the previous phase is complete. এটা দ্বারা বুঝাইতেছে যে এই কমিউনিকেশন ফেজ কমপ্লিট হইলেই আমি প্ল্যানিং এ যাব, ঠিক আছে, তার আগে আমি যাইতে পারবো না। So in this waterfall model phases do not overlap. So একটার পর একটা ওভারল্যাপ করে না, মানে একটা শেষ করে আমি আরেকটা যাচ্ছি, আরেকটা শেষ করে পরেরটায় যাচ্ছি। আচ্ছা, সো এই বিস্তারিত গুলোই আমি বলছি। কমিউনিকেশনে কি হয়, কমিউনিকেশনে হয় যে আমি রিকোয়ারমেন্টস গ্যাদার করি, ঠিক আছে, প্রজেক্ট ইনিশিয়ালাইজ করি। ধরেন এখানে প্রজেক্টের একটা সিনারিও ডেসক্রাইব করা আছে, সিনারিও ডেসক্রাইব করে আমি প্রজেক্ট ইনিশিয়ালাইজ করছি যে এইটা আমার প্রজেক্টের একটা ফিচার হইতে পারে, এরকম ভাবে একটা লিস্ট আকারে আমাকে দেখাইতে হয়, ঠিক আছে, কমিউনিকেশনে। তারপর আসছে প্ল্যানিং। প্ল্যানিং এর তিনটা পার্ট, ঠিক আছে, এস্টিমেটিং, স্কেডিউলিং এন্ড ট্র্যাকিং। এইখানে ধরেন একটা ডায়াগ্রাম আঁকাইছে চার্টের মতো, ঠিক আছে, গ্র্যান্ড চার্ট বা বার চার্ট আপনারা সামনে শিখবেন। এখন ধরেন এটা ফিগারটা হচ্ছে 1998 সালের কোন একটা প্রজেক্টের, এই যে টাইম স্পেনে দেখাইছে যে আমাদের এই 2 বছর লাগবে হচ্ছে এই কাজটা করতে, তারপরে এখান থেকে 3 বছর লাগবে হচ্ছে এই কাজটা করতে, এরকম, ঠিক আছে। সো সফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রেও আমাকে এরকম ডায়াগ্রাম এঁকে আমাকে বোঝাতে হবে যে আমার এস্টিমেশন তো আমি ধরেন 1 বছরে এই প্রজেক্টের কাজটা করব, এমন একটা কিছু। তারপর আসছে হচ্ছে মডেলিং, ঠিক আছে, মডেলিং এ অ্যানালাইজ এন্ড ডিজাইন করতে হয়। এখন এখানে ধরেন হচ্ছে এখানে ইউজ কেস ডায়াগ্রাম বা কোনো একটা ডায়াগ্রাম এঁকে আমাকে বুঝাইতে হবে, ঠিক আছে, বা ক্লাস ডায়াগ্রাম এঁকে বুঝাইতে হবে যে আমার যে প্রজেক্টটা বানাইতেছি সেই প্রজেক্টটা আসলে কেমন। তারপর আসতেছি কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে কি করতে হয়, কোড করতে হয়, আবার টেস্ট করতে হয়, কোড করতে হয়, আবার টেস্ট করতে হয়, এভাবেই আমার কনস্ট্রাকশন ফেজটা চলে। তারপর আসতেছি ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্টে আমি আমার কোড করা শেষ, এখন আমি আমার প্রজেক্টটা ডেলিভার করব আমার ইউজারের কাছে। ডেলিভার করার সাথে সাথে আমি ইউজারকে সাপোর্ট দিব আমার কিভাবে প্রজেক্টটা কাজ করে, আবার ফিডব্যাক নিতে থাকবো ইউজারের কাছ থেকে। সো দিস ইজ অল অ্যাবাউট দা ওয়াটারফল মডেল। আর এখন দেখি যে ওয়াটারফল মডেলের অ্যাডভান্টেজ কি, ঠিক আছে। অ্যাডভান্টেজ হচ্ছে ফেসেস আর কমপ্লিটেড প্রসেস এন্ড কমপ্লিটেড ওয়ান এট এ টাইম, মানে একবার নিয়ে বসবো, ওই বসে আমার শেষ হবে এমন একটা কিছু, ঠিক আছে। তারপরে ওয়ার্কস ভেরি ওয়েল উইথ স্মলার প্রজেক্ট। বড় প্রজেক্ট হইলে যে একবার বসে কাজ করা সুবিধা না, ঠিক আছে। তারপরে ক্লিয়ারলি ডিফাইন স্টেজেস, কারণ একবার কমিউনিকেশন করে আবার আর কমিউনিকেশনে ব্যাক করতে পারবো না, সো আমাকে ক্লিয়ারলি ডিফাইন থাকলে আমার এই কাজটা করা ইজি, ঠিক আছে, অ্যারেঞ্জ করাও ইজি, আর ডকুমেন্টেশন করাও তো অনেক ইজি, ঠিক আছে, কারণ একটার পর একটা কোনো ফেজ, একসাথে কোনো ফেজ নাই, ঠিক আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি, প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নো ওয়ার্কিং সফটওয়্যার ইজ প্রোডিউসড আনটিল লেট ডিউরিং দা লাইফ সাইকেল, মানে একবারে শেষ হওয়া পর্যন্ত আমি প্রজেক্টটা দেখতে পারবো না যে আমার প্রজেক্টটা কেমন, ঠিক আছে। সো কোনো ভুল থাকলে অনেক ভেরি হাই রিস্ক, ঠিক আছে। ধরেন 2 বছরের একটা প্রজেক্ট, এই 5টা ফেজ শেষ হলে আমি প্রজেক্টটা দেখতে পাবো যে প্রজেক্টটা কেমন কি। সো ওয়াটারফল প্রজেক্ট যদি বিগ প্রজেক্ট হয় তাহলে ভেরি মাচ রিস্ক, ঠিক আছে, হাই অ্যামাউন্ট অফ রিস্ক এন্ড আনসার্টেনিটি। সো কমপ্লেক্স প্রজেক্টের জন্য নট এ গুড মডেল, আর হচ্ছে লং আর অনগোয়িং প্রজেক্টের জন্য ভেরি পুয়ার মডেল। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়াটারফল মডেল। এখন ওয়াটারফল মডেলের পরে আরেকটা হচ্ছে প্রেসক্রাইবড প্রসেস মডেল বলতেছি, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল, ঠিক আছে। এখন ইনক্রিমেন্টাল মডেল কি করতে পারে,
এই ফিগারে সেলফ এক্সপ্লেনেশন করা যায়, লেফট টু রাইট টাইম যাচ্ছে, আর বটম টু টপ এটা ফাংশনালিটি দেখাচ্ছে, ফাংশনালিটি মানে ফেজেস গুলা দেখানো যায়। সো আগের মতোই কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট আছে। এখন ধরেন হচ্ছে ওয়াটারফল মডেলে আমি সবগুলা একবারে করলাম, ঠিক আছে। আমার প্রজেক্টের ধরেন 10টা ফিচার আছে, আমি ইনক্রিমেন্ট মডেলে প্রথম একটা ফিচার প্রথম একটা ফিচার শেষ করে আমি দেখব, চেক করে রান করে দেখব যে ওই ফিচারটা কাজ করে নাকি। ওই ফিচারটা যদি কাজ করে তাহলে আমি ইনক্রিমেন্ট 1 শেষ করব, আবার ইনক্রিমেন্ট 2 তে যাব। ইনক্রিমেন্ট 2 তে সবগুলা কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট শেষ করে আমার দেখব যে কাজ করে, তারপর আমি ইনক্রিমেন্ট n তমতে যাব, মানে 10টা ফিচার থাকলে 10টা ফিচার 10টা স্টেপে আমি শেষ করব, 10টা ইনক্রিমেন্টে শেষ করব, এটাকে বলতেছি আমি ইনক্রিমেন্টাল মডেল। সো ইনক্রিমেন্টাল মডেল হচ্ছে যে পুরো প্রজেক্টটাকে আমি কিছু কিছু ছোট ছোট ইনক্রিমেন্টে ভাগ করব, ভাগ করে আমি ছোটখাটো ওয়াটারফল মডেলের মতো চালাবো, ঠিক আছে, ছোটখাটো ওয়াটারফল মডেলে চালাবো। এতে আমার সুবিধা কি, সুবিধা হচ্ছে ওয়াটারফল মডেলে আগে কি হতো, আগে একবারে ফাইনালে যায় আমার প্রোডাক্টটা দেখা যাইতো, ঠিক আছে। আর ইনক্রিমেন্টাল মডেলে প্রতিটা ইনক্রিমেন্টে আমি ফিচারটা দেখতে পারবো, সেকেন্ড ইনক্রিমেন্টে সেকেন্ড ফিচার, 10th ইনক্রিমেন্টে 10 ফিচার, বা nth ইনক্রিমেন্টে n ফিচার দেখতে পারবো। সো এরকম ইজিলি হচ্ছে ফিচার গুলা দেখার জন্য হচ্ছে এরর ইজিলি পাওয়া যাবে, ঠিক আছে, টেস্ট করা অনেক ইজি, ফ্লেক্সিবিলিটি ওয়াটারফলের চেয়ে অনেক বেশি, প্রতিটা ইটারেশনে কাজ করে, সো ভেরি সিম্পল টু ম্যানেজ। এন্ড ধরেন হচ্ছে 10টা ফাংশন, 10টা ফাংশনের মধ্যে ইম্পর্টেন্ট ফাংশন গুলো আমি আগে যদি ইউজারকে দেখাই দিই যে আপনার এইগুলা খুব ইম্পর্টেন্ট ছিল, আগে করে ফেলছি, পরের যে ফাংশনালিটি দেখাবো সেগুলো লেস ইম্পর্টেন্ট। সো ক্লায়েন্ট ইম্পর্টেন্ট গুলো দেখার পরে একটা স্বস্তি পায়, ঠিক আছে। সো এটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ কি, কারণ হচ্ছে প্ল্যানিং এর ইনভলভমেন্টটা এখানে একটু কম, কস্ট অনেক হাই কারণ অনেক ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে। আর ওয়েল ডিফাইন্ড মানে ওয়েল ডিফাইন্ড স্টেপে আর যাইতে পারে না, ঠিক আছে। সো ওয়াটারফল ওয়াটারফলের চেয়ে ইমপ্রুভ, বাট নট দ্যাট মাচ ইমপ্রুভ হচ্ছে ইনক্রিমেন্টাল প্রসেস মডেল। আচ্ছা, ইনক্রিমেন্টালের পরে আসতেছে ইভলিউশনারি। ইভলিউশনারি ওই যে প্রসেস ফ্লো এর ডায়াগ্রামে যে ফ্লোটা দেখছি সেটাই, সেটা হলো আমি প্রথমে কমিউনিকেশন করব, কমিউনিকেশন করে কুইক প্ল্যান করব, ঠিক আছে। এখন হচ্ছে রাফ একটা এস্টিমেশন করে আমি মডেলিং করে কনস্ট্রাকশন করব, করে ডিপ্লয় করে ফেলবো একটা ভার্সন, ঠিক আছে। মানে আগে ইনক্রিমেন্টে তো একটা ফিচার ওয়াইজ করতাম, এখন মোটামুটি সব ফিচার গুলাই একসাথে করে একটা ইনক্রিমেন্ট করব বা একটা ভার্সন বানাবো, সেই ভার্সনটাকে বলতেছি প্রোটোটাইপ। প্রোটোটাইপ কি, প্রোটোটাইপ হচ্ছে যে আমার মোটামুটি ফুল ডেলিভার করা সফটওয়্যার না, কিন্তু ইম্পর্টেন্ট কোটা ফিচার মিলে যে সফটওয়্যারটা রান করলে কাস্টমার বুঝতে পারবে যে তার প্রোগ্রেস চলতেছে সফটওয়্যারে, সেটা হচ্ছে একটা প্রোটোটাইপ। এখন এইখানে একবার ঘুরে এসে একবার প্রোটোটাইপ বানাবো, বানায় কাস্টমারকে দেখাবো, কাস্টমার যদি হ্যাপি হয় তাহলে আবারও কমিউনিকেট প্ল্যান করে আবারও একটু ইমপ্রুভড একটা ভার্সন দিয়ে ফাইনালি কাস্টমারকে হ্যাপি করতে পারবো, ঠিক আছে। সো সার্কুলার এখানে চলতে হবে, ঠিক আছে, সার্কুলারই চলতে হবে। ধরেন প্ল্যানিং এর মধ্যে আবার ব্যাক করা যাবে না, একবারে ইনক্রিমেন্টে প্রোটোটাইপ দেখাবেন ইউজারকে, ইউজার যদি খুশি হয় তাহলে ভালো, আর ইউজার যদি না খুশি হয় তাহলে আবারও কমিউনিকেট করবেন, প্ল্যান করবেন, মডেল করবেন, কনস্ট্রাকশন, দেন ডিপ্লয় করবেন। সো দিস ইজ অ্যাবাউট দ্য ইভলিউশনারি প্রসেস মডেল। এখন হচ্ছে ওই তো বললাম যে ইম্পর্টেন্ট ফিচার গুলো অ্যাড করে ইনপুট আউটপুট প্রসেস করে এই কোডটা একবারে একবারে ডেলিভার করা যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। সো ইউজারের অ্যাক্টিভলি ইনভলভমেন্ট আছে, এররও ভালোভাবেই পাওয়া যায়, ঠিক আছে। তারপরে ইউজার ফিডব্যাকের জন্য বেটার সলিউশন পাওয়া যায়, আর এই যে প্রতিটা ভার্সন একবার একবার ঘুরতেছে, এই কারণে মিসিং ফাংশনালিটি খুব ইজিলি পাওয়া যায়, ঠিক আছে। এখন ক্লায়েন্টের ইনভলভমেন্ট অনেক বেশি বলেই যে এটা অ্যাডভান্টেজ হইতে হবে এমন কোনো না, কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টকে বেশি বেশি মানে মাথায় তুললে একটু সমস্যাই আছে। তারপরে স্লো প্রসেস, কারণ হচ্ছে প্রতিটা ইনক্রিমেন্টে আমাকে দেখতে হবে অনেকগুলো চেঞ্জ, সেগুলো আবার
যারা প্রোগ্রামার তাদের পছন্দ না। তারপরে প্রতিটা প্রোটোটাইপ অনেক কনফিউজ করে, ধরেন হচ্ছে একবার ঘুরে এসে একটা প্রোটোটাইপ, আবার ঘুরে এসে আরেকটা প্রোটোটাইপ, ঠিক আছে, অনেকগুলো ভার্সন হয়ে যায়, অনেকগুলো কনফিউজিং হয়ে যায়, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দা ইভলিউশনারি প্রসেস মডেল। তারপর আসতেছি হচ্ছে স্পাইরাল মডেল। এখন স্পাইরাল মডেল কি বলতেছে? স্পাইরাল মডেল বলতেছে যে আমি ইনক্রিমেন্টের মতো চলবো, কিন্তু আমি ইভলিউশনারি ইউজ করব, ঠিক আছে। সো ইনক্রিমেন্ট যে মডেলটা দেখছিলেন, সেই ইনক্রিমেন্ট মডেলটাই আবার এটার সাথে আমি ইভলিউশনারি অ্যাড করে দিছি। সো দেখবেন যে আমি এরকম রাউন্ড ঘুরে এসে আমি 5টা ফেজই পাইতেছি, ঠিক আছে। ধরেন এখান থেকে স্টার্ট করলাম, কমিউনিকেট করলাম, প্ল্যান করলাম, মডেল করলাম, কনস্ট্রাকশন করলাম, করতে করতে ডেপ্লয়মেন্টে আমি গেছি। ডেপ্লয়মেন্টে চেক করলাম যে সব ফাংশনালিটি পাইছে নাকি, বা ইনক্রিমেন্ট করলাম এক ভার্সন, পরের ভার্সনে চলে গেলাম, এইভাবে 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 করে আস্তে আস্তে ইনক্রিমেন্ট করতেছি। এখানে আসলে ধরুন আমি আমার প্রোডাক্টটা রিলিজ করব। সো দিস ইজ মোর অর লেস দ্য কম্বিনেশন অফ ইনক্রিমেন্ট প্রসেস মডেল এন্ড ইভলিউশনারি প্রসেস মডেল। ইভলিউশন প্রসেস মডেল সার্কুলার করতেছে, আর আবার হচ্ছে এখানে সার্কুলার ঘুরে আবার একটা করে ইনক্রিমেন্ট, সার্কুলার ঘুরে একটা করে ইনক্রিমেন্ট এমন করতেছে, ঠিক আছে। সো সার্কুলার প্রসেস মডেল যেহেতু ইভলিউশনারি আর ইনক্রিমেন্টের মিক্স, সো হচ্ছে হাই অ্যামাউন্ট অফ রিস্ক রিডিউস করে, আর লার্জ আর ক্রিটিক্যালের জন্য এটা ভালো, ঠিক আছে। ডকুমেন্টেশন হয়, আর এই যে প্রথম একটা ফেজ ঘুরে আসলে আমি একটা প্রোটোটাইপ পাই, সো আমার জানাও খুব সহজ হয় যে ফাংশনালিটি দিচ্ছে কি দিচ্ছে না। সো ডিসঅ্যাডভান্টেজ, কারণ সব প্রতিটা ভালো জিনিসেরই কস্ট অনেক বেশি হয়, আর স্মল প্রজেক্টের জন্য এটা কখনোই ভালো না, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্পাইরাল মডেল। আচ্ছা, তারপরে সবগুলা শেষ করার পরে আমার ধরেন এগুলো ফলো হয়ে আসতেছিল প্রেসক্রাইব প্রসেস মডেল। কি কি বললাম হচ্ছে ওয়াটারফল মডেল, তারপরে বললাম ইনক্রিমেন্টাল মডেল, তারপরে বললাম হচ্ছে ইভলিউশনারি মডেল, দেন বললাম স্পাইরাল মডেল। এখন এগুলা মডেল খুব ভালো কাজ করে, তারপরেও হচ্ছে ধরেন 2000 বা 90s এর দিকে আরো অনেকগুলা মডেল, প্রসেস মডেল সফটওয়্যার ডেভেলপাররা জেনারেট করছে। এরকম একটা মডেল হচ্ছে ইউনিফাইড প্রসেস মডেল, ঠিক আছে। ইউনিফাইড প্রসেস মডেল এটা কি করতেছে, এটা আগের প্রসেস মডেল গুলাকেই আমরা একটু মডিফাই করে ইমপ্রুভ ভার্সন বানানোর চেষ্টা করতেছি। কিভাবে? আমরা দেখতেছি যে কমিউনিকেশন আর প্ল্যানিং এই দুইটা ফেজ মানে মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। সো আমরা দুইটাকে আলাদা না করে দুইটাকে একসাথে করে একটা ফেজ বানাচ্ছি, সেটা হচ্ছে ইনসেপশন, ঠিক আছে। এখন ইনসেপশন ফেজ বানাচ্ছি, আবার দেখতেছি যে প্ল্যানিং আর মডেলিং, মানে প্ল্যানিং এর আউটপুটটাই তো মডেলিং এ যাচ্ছে। সো প্ল্যানিং মডেল মিলাই আমরা বানাইতেছি, একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ইলাবোরেশন। কনস্ট্রাকশনকে কনস্ট্রাকশনই রাখতেছি, কোড পার্টটা। আবার কোডের যে আউটপুট গুলা সেগুলো ডিপ্লয় হচ্ছে, ওইটাকে নাম দিচ্ছি ট্রানজিশন। আর প্রতিটা ইনক্রিমেন্ট রিলিজকে নাম দিচ্ছি প্রোডাকশন, ঠিক আছে। সো ইউনিফাইড প্রসেস মডেল যেটা, সেটা হচ্ছে আগের জেনেরিক যেটা ছিল সেটাকে আমরা একটু জোড়াতালি মেরে একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো এটারও কয়েকটা ফেজ, সেটা হচ্ছে ইনসেপশন, ইলাবোরেশন, কনস্ট্রাকশন, ট্রানজিশন এন্ড প্রোডাকশন। কিভাবে এই যে কমিউনিকেশন প্ল্যানিং এই দুটো মিলাই ইনসেপশন, প্ল্যানিং মডেলিং মিলাই ইলাবোরেশন, কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশনই, আবার কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট মিলে ট্রানজিশন, আর প্রতিটা ইনক্রিমেন্টকে বলতেছি আমরা প্রোডাকশন। সো এইভাবেই আমি ফিগারে বলছি যে এই দুটো মিলেই ইনসেপশন। এখন ইনসেপশনটা কি? ইনসেপশনে আমরা কি হচ্ছে, কমিউনিকেশন আর প্ল্যানিং হচ্ছে। কমিউনিকেশন প্ল্যানিং এ আমরা কি কি করতেছিলাম, আইডেন্টিফাই করতেছিলাম প্রজেক্টের কি কি রিকোয়ারমেন্ট। তার প্ল্যানিং এ কি করতেছিলাম, প্ল্যানিং এ হচ্ছে কস্ট আর টাইম কত হবে সেটা বের করতেছিলাম। সো এই দুইটা মিলেই ইনসেপশন। ইনসেপশন কাস্টমার রিকোয়ারমেন্ট গুলা ডিফাইন করতে হয়, প্রজেক্ট প্ল্যান বের করতে হয়, গোল বের করতে হয়, রিস্ক বের করতে হয়, ইউজ কেস মডেল, প্রজেক্ট ডেসক্রিপশন বের করতে হয়। এগুলো হচ্ছে সব ইনসেপশন ফেজে করতে হয়। আচ্ছা, তারপর আসছে ইলাবোরেশন ফেজ, ঠিক আছে। ইলাবোরেশন ফেজ প্ল্যানিং আর মডেলিং মিলে।
সো প্ল্যানিং আর মডেলিং মিলে ইলাবোরেশন ফেজ। এখন প্ল্যানিং এ কি করছি, প্ল্যানিং এ কিছু ডিজাইন করছি আর এস্টিমেট করছি, বাজেট তারপরে রিস্ক গোল এগুলো এস্টিমেট করছি, ঠিক আছে। সো এগুলো করে তারপরে হচ্ছে ডিজাইনিং শুরু করছি, ইউজ কেস মডেল বানাইছি, ঠিক আছে। ওই ইউজ কেস মডেল গুলোর থেকে একটা এক্সিকিউটেবল আর্কিটেকচার বেসলাইন বা আমার সফটওয়্যার প্রজেক্টের একটা নীল নকশা বানানোর চেষ্টা করছি এই ফেজে, ঠিক আছে, ইলাবোরেশন ফেজে। তারপরে আসছে কনস্ট্রাকশন আগের মতোই, ঠিক আছে। কনস্ট্রাকশন ফেজে কি হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে প্রজেক্ট গুলা, সোর্স কোড বা কোড বানানো হচ্ছে, ওই কোডের টেস্ট করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন ফেজ। তারপর আসছে ট্রানজিশন হচ্ছে কনস্ট্রাকশন আর ডিপ্লয়মেন্ট মিলে ট্রানজিশন। এটাতে কোডিংই মেইনলি হয়, কোডিং করার পরে টেস্ট করে ডিপ্লয় করার চেষ্টা করে, এটাই হচ্ছে ট্রানজিশন ফেজ। তারপর আসছে প্রোডাকশনে একটা সফটওয়্যার ফেজ রিলিজ হয়, ঠিক আছে, ইনক্রিমেন্ট রিলিজ হয়, ফাইনাল ফেজ অফ দ্য মডেল আর প্রজেক্ট ইজ maintained and updated accordingly in the production phase. So this is all about the unified process model. এখন ইউনিফাইড এ আমরা শেষ হয় নাই, এখন আসতেছি যে অ্যাজাইল ডেভেলপমেন্ট। ইউনিফাইড প্রসেস মডেলও ভালো ছিল, কিন্তু তার চেয়েও আমরা ভালো হওয়ার চেষ্টা করতেছি। এই 2000 এর পরে অ্যাজাইল ডেভেলপমেন্ট শুরু হয় সফটওয়্যার কোম্পানির মধ্যে। এই অ্যাজাইল ডেভেলপমেন্টটা কি? অ্যাজাইল ডেভেলপমেন্ট হচ্ছে যে একটা ম্যানিফেস্টো বানাইছে অ্যাজাইল ডেভেলপাররা। এই অ্যাজাইল ম্যানিফেস্টোটা ইট ওয়াজ রিটেন ইন 2001 বাই 17 ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড সফটওয়্যার প্র্যাকটিশনার্স। 17টা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড সফটওয়্যার প্র্যাকটিশনাররা একটা অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেস মেথোডোলজি সফটওয়্যার ডেভেলপমেন্টে বের করছে। আচ্ছা, সো এটার একটা 4 কোর ভ্যালুস আছে। কি কি কোর ভ্যালুস? কোর ভ্যালু গুলা হচ্ছে, এই কোর ভ্যালুগুলাকে অ্যাজাইল ম্যানিফেস্টো বলে। এখন এখানে বলা হয়েছে যে ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারঅ্যাকশনস ওভার প্রসেস এন্ড টুলস। এই যে আগের প্রসেস আর টুলস এগুলো বলতাম, এগুলো না বলে আমরা বলবো ইন্ডিভিজুয়াল এন্ড ইন্টারঅ্যাকশনস, ঠিক আছে। তারপরে ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন। এখন আগে যে ডকুমেন্টেশনে ইম্পর্টেন্স দিতাম, এর চেয়ে ইম্পর্টেন্স দিব হচ্ছে সফটওয়্যার কিভাবে কাজ করতেছে, কেমন ভাবে কাজ করতেছে। কাস্টমার কোলাবোরেশন, কাস্টমারের সাথে কথা বলা বেশি ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশনের চেয়ে কাস্টমারের সাথে কোলাবোরেশন বেশি। রেসপন্ড টু চেঞ্জ ওভার ফলোইং আ প্ল্যান। এখন কাস্টমারের প্রতিটা চেঞ্জ আনার সাথে সাথে আমাকে রেসপন্ড করতে হবে, এটাই হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন এই ফিগারটা দেখি। 2000 এর পরে সফটওয়্যার কোম্পানিগুলো কেন অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেসের দিকে আগাইলো, ঠিক আছে। এখন কনভেনশনাল যেই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস যেটা আছে, সেটা প্রথম দিকে খুব ভালো চলতে থাকে, ভালো ভালো, কিন্তু আস্তে আস্তে সফটওয়্যার যখন পুরান হইতে থাকে, আপডেটের রিকোয়ারমেন্ট অনেক বাড়তে থাকে, ঠিক আছে। আপডেটের রিকোয়ারমেন্ট যখনই বাড়তে থাকে, তখনই ওই আগের ওই 5টা ফেজ পার করে গেলে কস্ট অনেক বেড়ে যায়, ঠিক আছে। কস্ট অনেক বেড়ে যায়, এই কারণে তারা আসতেছে অ্যাজাইল ডেভেলপমেন্টে ইন দা লং রান কস্টটা মিনিমাইজ হয়, ঠিক আছে। ইন দা লং রান অ্যাজাইল ডেভেলপমেন্টে কস্টটা মিনিমাইজ হয়। সো অ্যাজাইল ডেভেলপমেন্ট হচ্ছে সফটওয়্যার কোম্পানির জন্য অনেক ভালো। এখন অ্যাজাইল ডেভেলপমেন্টের একটা প্রসেস হচ্ছে এক্সপি প্রসেস। অ্যাজাইল প্রজেক্টেরই অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্টেরই দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে এক্সপি প্রসেস বা এক্সট্রিম প্রোগ্রামিং প্রসেস, আর একটা হচ্ছে স্ক্রাম। সো আমরা হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্টের এখন এক্সপি প্রসেস নিয়ে ডিসক্রাইব করব, ঠিক আছে। সো এক্সপি প্রসেসটা কি? এখন এক্সপি প্রসেসে আমরা হচ্ছে আগে কি করতাম, কমিউনিকেশন প্ল্যানিং, তারপরে কমিউনিকেশন প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট, এই কটা জিনিস নিয়ে করতাম। আর এক্সট্রিম প্রোগ্রামিং এ কি করব, এক্সট্রিম প্রোগ্রামিং এ আমরা শুরু করব প্ল্যানিং দিয়ে, তারপরে ডিজাইন শুরু করব, তারপরে কোড করব, তারপরে টেস্ট করব, ঠিক আছে। সো এই চারটা ফেজ দিয়ে আমার এক্সপি প্রসেস
হচ্ছে। সো এক্সপি প্রসেসটা কি? এক্সপি প্রসেসটা হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্টেরই একটা প্রসেস। ওয়ান অফ দা প্রসেস হচ্ছে এক্সপি প্রসেস, মানে অ্যাজাইল ডেভেলপমেন্ট অনেক ভাবে করা যায়, এর মাধ্যমে একটা প্রসেসকে বলতেছি আমরা এক্সপি প্রসেস। প্ল্যানিং এ কি করব? প্ল্যানিং এ হচ্ছে ইউজার থেকে স্টোরি নিব, ইউজারের কি কি এক্সপেক্টেড এক্সপেক্টেড ইনফরমেশন আছে সেগুলো নিব, নিয়ে আমরা একটা অ্যাকসেপ্টেন্স টেস্ট ক্রাইটেরিয়া বের করব, ঠিক আছে? ওই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করলেই আমার সফটওয়্যার ডেভেলপমেন্টটা শেষ হবে। তারপরে ডিজাইন করব, ডিজাইনে কি করব? ডিজাইনে ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেটর কার্ড বানায় বানায় আমরা দেখব যে কি কি আমার রিকোয়ারমেন্ট আছে, ওগুলো আবার একটা প্রোটোটাইপ ডিজাইন করব। প্রোটোটাইপ ডিজাইন করা শেষ হলে আমরা কোডিং এ যাব। কোডিং এ কি করব? কোডিং এ আমরা পেয়ার প্রোগ্রামিং করব, ঠিক আছে? দুইজন মিলে প্রোগ্রাম করব, মানে একটা প্রজেক্ট, একটা পার্ট অফ কোড দুইজন মিলে করবে, ঠিক আছে? আর হচ্ছে ওই কোডটাই আমরা বারবার মডিফাই করে রিফ্যাক্টর করতে থাকবো, কোডটা ছোট করে ইমপ্রুভ করার চেষ্টা করব। ওইদিকে যখন টেস্ট ফেজে চলে যাব, ইউনিট টেস্টিং করব। ইউনিট টেস্টিং আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এইটা যদি পাস করে তাহলে আমি সফটওয়্যারটা রিলিজ দিব। এটাই ইজ অল অ্যাবাউট এক্সপি প্রসেস বা এক্সট্রিম প্রোগ্রামিং প্রসেস অফ অ্যাজাইল ডেভেলপমেন্ট। এখন প্রথমে কি বললাম? প্রথমে বললাম প্ল্যানিং। প্ল্যানিং এ বললাম ইউজার থেকে স্টোরি, তারপরে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এইসব কথা বললাম, ঠিক আছে? সো এইভাবে আমি ইউজার থেকে স্টোরি নিব, যে এখানে বলতেছে যে আই ওয়ান্ট টু ক্রিয়েট সাম বুকিং এন্টারিং এই ডিটেল, এগুলো ইউজার কথা বলছে, ওই কথাগুলাই আমরা নোট করে রাখবো, যে ইউজার স্টোরি আকারে এগুলো বলতেছে যে আই ওয়ান্ট পেমেন্ট মেথড টেলিফোন ক্রিয়েটেড অন বুকিং 1 2 3 লিখে, যে এইগুলো আমরা এক একটা স্টোরি। এইটার কোন ফেজে আসবে? এটা হচ্ছে প্ল্যানিং ফেজে। প্ল্যানিং ফেজ শেষ করার পরে তারপরে কি? তারপরে ডিজাইন ফেজ শুরু, ঠিক আছে? ডিজাইন ফেজ কিভাবে করব? করব হচ্ছে ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেশন। এই ভাবে আমরা কি করব? আমার একটা ক্লাস আছে, ঠিক আছে? ক্লাস আছে, ক্লাসের কি কি রেসপন্সিবিলিটি ওটা লিখবো, ওই ক্লাসের সাথে কি কি ক্লাস কোলাবোরেট করতেছে ওটাও লিখবো, ঠিক আছে? সো ডিজাইন ইজ মেড অন দ্য ফ্লাই। আগের মতো অনেক কিছু মিলায়ে ডিজাইন করব না, ডিজাইন খুব সিম্পল রাখতে হবে। কিস প্রিন্সিপালে আমার ডিজাইন করতে হবে, কিপ ইট সিম্পল এন্ড সিলি, এটা হচ্ছে কিস প্রিন্সিপাল। তারপরে সিআরসি কার্ড ইউজ করে প্রতিটা, ধরেন আমার একটা প্রজেক্টের অনেকগুলা ক্লাস আছে, সেই ক্লাসগুলা কিভাবে কিভাবে মডারেট করতেছে, কিভাবে কোলাবোরেট করতেছে, কার কোনটা রেসপন্সিবিলিটি, ওটা করব, করে আমি প্রোটোটাইপ ডিজাইন করব স্পাইক সলিউশন দ্বারা। তারপর আসছে কোডিং ফেজ। কোডিং ফেজটা কিভাবে করব? কোডিং হচ্ছে ওই যে আগে স্টোরি প্ল্যানিং এ যে স্টোরি লিখে রাখছিলাম, সেই স্টোরি গুলো আমরা এক একটা করে কোড আকারে প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে? কোড আকারে প্রকাশ করার চেষ্টা করব। আর এটা করতেছি পেয়ার প্রোগ্রাম দ্বারা, মানে আগে একজন কোড করতো, এখন দুইজন মিলে কোড করবে। দুইজন মিলে কোড করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে ভুল বের করা খুব তাড়াতাড়ি বের হয় দুইজন মিলে প্রোগ্রাম করলে। একজন লিখতে থাকবে আর একজন গাইডলাইন দিতে থাকবে। দুইজনের কোডিং স্টাইল দুই রকম হইলে আমার একটু ঝামেলা হইতে পারে, কিন্তু ওইটা যদি ঝামেলায় না আসি তাহলে আমার ভুল বের করা খুব সহজ হয় আমার পেয়ার প্রোগ্রামিং এ। তারপর আসছে টেস্টিং। টেস্টিং ইউনিট টেস্ট বা অ্যাকসেপ্টেন্স টেস্ট, এটা এই দুইটা টেস্ট করব। আগেই বলছি যে অ্যাকসেপ্টেন্সের টেস্ট ক্রাইটেরিয়া আমরা আগে বের করে রাখবো প্ল্যানিং এ, ওইগুলো ম্যাচ করে নাকি ওই ম্যাচগুলো করব অ্যাকসেপ্টেন্স টেস্টিং দ্বারা। আর ইউনিট টেস্ট বলতেছি যে প্রতিটা ফিচার এক একটা ভাবে টেস্টে যাবে, প্রতিটা ফিচার এক একটা ইউনিট বলা হয়, ওই ইউনিটটা যদি টেস্ট পাস করে তাহলে আস্তে আস্তে, যদি সব ইউনিট টেস্ট পাস করে তাহলে আমার পুরো সফটওয়্যারই পাস করবে, ঠিক আছে? সো ইউনিট টেস্ট কি করে? ডিটেক্ট এরর করে, ফাইন্ড মিসিং ফাংশনালিটি আর মেজার করে প্রোগ্রেস। সো প্রতিটা রেজাল্ট হচ্ছে একটা স্টোরির একটা প্রোটোটাইপ। তারপরে আসতেছি যে এখন বললাম এক্সপি প্রসেস নিয়ে ডিসকাস করলাম, অ্যাজাইল প্রোগ্রামিং এর একটা প্রসেস। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে স্ক্রাম। স্ক্রামটা হচ্ছে ইটারেটিভ আর ইনক্রিমেন্টাল অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড। এখন এই স্ক্রামটা হচ্ছে, এই ইনফরমেশনটা হচ্ছে, ধরেন হচ্ছে
ফুটবল খেলার আগে ফুটবলের প্লেয়াররা হচ্ছে দলগতভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জড়ায় হচ্ছে মানে ডিসকাস করে যে আমাদের আজকের ম্যাচের কি কি আহ, কি কি ল্যাকিংস আছে, কিভাবে আমাদেরকে টুগেদার কাজ করতে হবে। এই টার্মটা এসছে স্ক্রাম থেকে। রাগবি ফুটবল গেমে প্লেয়াররা এভাবেই হচ্ছে স্ক্রাম মিটিং করতো। ওই মিটিং এ তারা কমিউনিকেট করতো প্রতিজনের কার কার স্ট্রেংথ, কার কার ল্যাকিংস, ওরা ডিসকাস করে একটা অ্যাডাপ্টেবল ডিজাইন ফেস করতো। ডিজাইন ফেস করেই তারা কোডিং শুরু করতো। সো এই ধারণাটাই স্ক্রাম থেকে নিয়ে আসছে অ্যাজাইল ডেভেলপমেন্টে। অ্যাজাইল ডেভেলপমেন্টে সফটওয়্যার কোম্পানিগুলো এভাবেই প্রতিজন মেম্বার একটা করে স্ক্রাম মিটিং এ ডিসকাস করে যে আজকে আমরা কি করব, বা আমাদের প্রজেক্টে শেষ করতে হলে আমাকে কি কি করতে হবে, আমাদের মধ্যে কার কোন ল্যাকিংস আছে এটা বের করতে হয়। বের করে কি স্ক্রাম দ্বারা। আচ্ছা, সো স্ক্রাম ডেভেলপমেন্ট ওয়ার্ক এন্ড দ্য পিপল। আচ্ছা আচ্ছা, এইখানে আহ, দেখতেছি যে এইটা হচ্ছে স্ক্রামের একটা ফিগার। এইখানে হচ্ছে স্টেক হোল্ডার বা হচ্ছে যে সফটওয়্যারটা চাবে, ঠিক আছে, সে হচ্ছে অনেকগুলা ইনফরমেশন দিয়ে দিবে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের কাছে। ওইটা আমরা একটা প্রোডাক্ট ব্যাকলগে রাখবো, 1 2 3 করে নোট করে রাখবো, ঠিক আছে। এখন আগে 1 শেষ করব, 2 শেষ করব, 3 শেষ করব, এভাবে। এখন ডেভেলপমেন্ট টিম কি করবে? ডেভেলপমেন্ট টিম কুইক একটা প্ল্যানিং করবে, ঠিক আছে। প্ল্যানিং করে ধরেন 1 উইকের মধ্যে আমি এই 1 নাম্বার প্রোডাক্ট ব্যাকলগটা শেষ করব, ঠিক আছে। ওরা এইভাবে করবে। আবার সেকেন্ড উইকে আমরা এটা শেষ যদি না হয় তাহলে এটা আবার করব, এইভাবে তারা রাখবে। রেখে ধরেন একটা স্প্রিন্ট দিবে। স্প্রিন্ট বলতে বোঝাচ্ছে যে একটা প্রোডাক্ট ব্যাকলগ তারা সবাই মিলে ডিসকাস করলো যে আমার এই কাজ, তোমার এই কাজ। করার পরে তারা একটা ইটারেশনে যাওয়ার চেষ্টা করবে। ম্যাক্সিমাম 1 মান্থ বা 1 উইক 2 উইক এইখানে দিয়ে একটা স্প্রিন্টে গিয়ে তারপরে একটা পটেনশিয়াল রিলিজেবল একটা হচ্ছে কি বলে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই ফিগারটা অত ক্লিয়ারলি না বোঝা গেল, আমি জিনিসগুলা যেগুলো আছে সেগুলো বলি। ব্যাকলগ হচ্ছে প্রায়োরিটি বেসড একটা লিস্ট অফ রিকোয়ারমেন্টস। এই যে ব্যাকলগ, ওনার কি কি চাইছে সেটা রিকোয়ারমেন্ট গুলা করব, করে একটা একটা শেষ করার চেষ্টা করব। স্প্রিন্ট, স্প্রিন্ট হচ্ছে ওয়ার্ক ইউনিট। 30 দিনের একটা ওয়ার্ক ইউনিট, মানে 30 দিনে আমি এই ব্যাকলগ 1 শেষ করার চেষ্টা করব, এমন একটা কিছু। স্ক্রাম মিটিং প্রতিদিন 15 মিনিট করে, যারা যারা এই যে ডেভেলপমেন্ট টিম, সেই ডেভেলপমেন্ট টিম প্রতিদিন 15 মিনিট করে স্ক্রাম মিটিং করে। ওই স্ক্রাম মিটিং এ কি হয়? ওই মিটিং এ তারা বলার চেষ্টা করে যে আমরা যে 1 নাম্বার যে টাস্কটা 1 মাসের মধ্যে করার চেষ্টা করছি সেটা কি আসলে সাকসেসফুল হইতে পারবো কি পারবো না, এমন কিছু ডিসকাস হয়। আর ডেমোস, ডেমোস হচ্ছে প্রতিটা সফটওয়্যার ইনক্রিমেন্ট। এই যে বড় স্কয়ার, এটা হচ্ছে পটেনশিয়াল রিলিজেবল ইনক্রিমেন্ট। এইটা আমরা ইউজারকে দেখায় তাকে খুশি করার চেষ্টা করি। আস্তে আস্তে প্রতিটা 10টা 18টা ব্যাকলগ যদি শেষ হয় তাহলে আমার ফাইনাল একটা প্রোডাক্ট পাওয়ার আমার সুবিধা থাকে, ঠিক আছে। সো এই যে বললাম যে স্ক্রাম মিটিং হয়, ডেইলি স্ক্রাম, এই যে এইভাবে ডিসকাস করে। ওই স্ক্রাম মিটিং এ কি হয়? ওরা কোশ্চেন করে, নিজেরাই নিজেদেরকে কোশ্চেন করে 15 মিনিটের মধ্যে যে হোয়াট ডিড আই ডু ইয়েস্টারডে, আগের দিন কি করছিলাম, আর দ্যাট হেল্প দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট মিন টু রিচ দ্য স্প্রিন্ট গোল, ঠিক আছে। আজকে কি করব, আবার কোনো ইমপ্রুভমেন্ট বা ইম্পেডিমেন্ট দেখতেছি নাকি, এই সব ডেইলি স্ক্রামে তারা নিজেরা নিজের কাছে করে বা একজন আরেকজনের কাছে করে, ঠিক আছে। এতে কি হয়? এতে হয় যে আমার সফটওয়্যারে কোনো প্রবলেম থাকলে বের হয়, বা কমিউনিকেশন গ্যাপ থাকলে বের হয়। সো এইভাবেই সবাই বসে না, এইভাবেই সফটওয়্যার ডেভেলপমেন্টটা মানে নিজের এনভায়রনমেন্টে যখন সুবিধা মতো এই স্ক্রাম মিটিংটা করে। আচ্ছা, সো এতক্ষণ অনেক সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেস নিয়ে অনেক কথা বললাম, কিন্তু রিয়েল লাইফে আসলে আমরা কি করি? রিয়েল লাইফে হচ্ছে ধরেন আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে আছি, আমাকে একটা টাস্ক দিল, আমার প্রজেক্ট লিডার একটা টাস্ক দিল। আমি কি করি? আমি
উম, আগে মাথার মধ্যে নিয়ে চিন্তা করি যে এই কাজটা কি আমি আগে করছি কি করি নাই, বা আমি কি পারবো কি পারবো না। আমি কোনো প্ল্যানিং ট্যানিং কিছুই করি না। আমি করি কি, গুগলে যাই, গুগলে যাই দেখি যে সিমিলার কোনো সফটওয়্যার আছে নাকি। যদি পাই তাহলে ওই কোডটা কপি করে পেস্ট করে আমার যে প্রজেক্টটা রান করার চেষ্টা করি, রান করে নাকি। যদি রান করে তাহলে আমি সাকসেসফুল, আর যদি রান না করে তাহলে আমি আবারও অন্য জায়গা থেকে কপি করে পেস্ট করার চেষ্টা করি। সো আসলে এটাই হয় সফটওয়্যার ডেভেলপারদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ঠিক আছে। সো আলটিমেটলি একটা ভালো সফটওয়্যার ডেভেলপার আসলে কে, সে হচ্ছে ডেফিনিট কোনো রিসোর্স থেকে কপি আর পেস্ট করতে পারে, সে আলটিমেটলি একজন ভালো সফটওয়্যার, ঠিক আছে। কপি পেস্ট করাও একটা বুদ্ধিমানের কাজ। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। সো আমি যেসব ইনফরমেশন গুলো নিছি সেটা হচ্ছে সার্লেট ইউনিভার্সিটির একটা লেকচার থেকে আর বইয়ের থেকে কিছু ইনফরমেশন নেওয়া। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো। Please subscribe to my channel and you can also share me on social media. Thank you.